এই যে বুড়ো, সকালবেলা দাওয়ায় বসে পা দোলালেই চলবে? বলি বাজার যেতে হবে না? না, আজ আমার হাজার কাজ, তাই ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। গত দুদিন ধরে তো একই কেতন শুনিয়ে যাচ্ছ। এদিকে চালাতে চালাতে ভাড়ার যে ফাঁকা, আর যে চলছে না। চলছে না বুঝি? না, চলছে না। বুঝলাম। কি বুঝলে? বিয়ের সময় মা বলেছিল ঘরে অন্নপূর্ণা আসছে, কিন্তু এতদিন ঘর করার পর বুঝলাম অন্নপূর্ণার বদলে তুমি আসলে একটা পুরোপুরি অসম্পূর্ণা। মানে? ওই যে মাঝে মধ্যেই হুটহাট করে ভাড়ার ফাঁক হয়ে যায়। এই দেখো, একেবারে বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি একলাই সব খেয়ে ফেলি, তুমি খাও না? না, তুমি চেপে চুপে খাওয়াও বলেই তো খাই, আর খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। এই শোনো, বাজে কথা ছেড়ে বাজারে যাবে কিনা বলো, আর না গেলে আমি কিন্তু আজ উনুন ভেঙে ফেলবো। হ্যাঁ, আমার হাত পাগলি গিন্নি দেখছি বেশ ক্ষেপে গেছে। না, আর কথা বাড়ালে হয়তো সত্যি সত্যি উনুন টুনুন ভেঙে একসা করে বসবে। এই দেখো, সামান্য কথাতে এত ক্ষেপে গেলে কেন বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, থলি দাও আর বাজার থেকে কি কি আনতে হবে বলো। ভালো দেখে তরি তরকারি আনবে। আজ বৃহস্পতিবার, তাই মাছটা চেনো না জানো? বাহ বাবা, কি মজা! মাছ আনবার পয়সা বেঁচে গেল। বাঁচাচ্ছি তোমার পয়সা, বাঁচাচ্ছি। মাছের বদলে ভোলা ময়রার দোকান থেকে বেশি করে মিষ্টি দই এনো। কতদিন যে ভাতের পাতে মিষ্টি দই খাইনি। এরও কিন্তু। ব্যাস হয়ে গেল। একদিক থেকে বাঁচলাম তো অন্য দিক থেকে মরলাম। ঠিক আছে, থলি দাও। এই যে ভোলা, ভালো দেখে আতসের মিষ্টি দই দাও দেখি। বাড়িতে কুটুম এসেছে বুঝি? হ্যাঁ, একরকম কুটুমই বলতে পারো। আমার গিন্নি আজ দই খেতে চেয়েছে। হ্যাঁ, গিন্নি আবার ওই কুটুম হলো কবে থেকে গো? বারে, কুটুম নয়, আমাদের সকলের জীবনে সব থেকে বড় কুটুম তো ওই শ্বশুরের মেয়ে। পান থেকে চুন খসলেই তো একেবারে রে রে করে ধেয়ে আসবে। আর হর্ষ, আমার গিন্নি, হ্যাঁ আমার গিন্নি তো ওই তীর্থে যাবার বায়না ধরে বসে আছে। হ্যাঁ, আর না নিয়ে গেলে সে নাকি ঘর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তাই ওই মনটা একটু খারাপ। হ্যাঁ, কি করব ঠিক করে উঠতে পারছি না তো। এতে আর ঠিক না করার কি আছে? শোনো, প্রথম বয়সে জননী আর মধ্য বয়সে ঘরণী, এদের মন জোগাতে না পারলে কিন্তু কপালে অশেষ দুঃখ জোটে। আসলে দুজনেই তো রেধে বেড়ে খাওয়ায়। এই দেখো না, গিন্নি মুখ থেকে কথা খসালো কি না খসালো, আমি অমনি দৌড়ে দই কিনতে চলে এলাম। দেখো গোপাল, দই কেনা আর ওই তীর্থে যাওয়া কিন্তু এক কথা নয়। হ্যাঁ, কেন নয়? দই কিনতেও পয়সা লাগে আর তীর্থে যেতেও পয়সা লাগে। আরে ওই পয়সা কড়ি নিয়েই তো সমস্যা। কেন? তোমার কি পয়সা নেই? আছে তো, হ্যাঁ আছে। মা লক্ষ্মীর কৃপায় ঘরে যথেষ্টই আছে। তাহলে আমি তীর্থে গেলে ঘরে রাখা ওই পয়সা কড়ির কি হবে? কি হবে? হ্যাঁ, আমাদের না থাকার সুযোগে চোর এসে যদি সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায়, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। তাহলে এক কাজ করো, বিশ্বাসী কারো কাছে পয়সা করে গচ্ছিত রেখে দিয়ে যাও। কথাটা খুব একটা ওই মন্দ বলনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভেবেই দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো, আর আমার দইটা চটপট দিয়ে দাও। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, বুঝলে? আর হ্যাঁ, আমার নাতনি আর নাতিদের জন্য 5টা বড় দেখে রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ইরে, কেমন খাচ্ছিস? খুব ভালো দাদু, খুব ভালো। আচ্ছা দাদু, আজ হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়ালে কেন? দই ষষ্ঠী। দই ষষ্ঠী? সেটা আবার কি? ওমা, তাও জানিস না? ওই জামাই ষষ্ঠী, অশোক ষষ্ঠী, চাবড়া ষষ্ঠীর মতো তোদের দিদা মাঝে মাঝে ওই দই ষষ্ঠী পালন করে। সেদিন শুধু দই আর ভাত খায়। দিদার কি মজা, শুধু দই আর ভাত। তবে রে বুড়ো, বাচ্চাদের কাছে উল্টো পাল্টা বলা হচ্ছে না। দেখাচ্ছি মজা। ও বাপ রে বাপ! ভোলা, ভোলা ময়রা এসে পড়লো বলে বুড়ো আজ খুব জোর বেঁচে গেল। হ্যাঁ, কি ব্যাপার ভোলা?
একটু আগেই তো দেখা হলো, এখন আবার আমার বাড়ি কি মনে করে? ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ, এই তোরা এখন বাড়ি যা, বুঝলি? ভোলা দাদু, তোমার রসগোল্লা খুব ভালো ছিল, কিন্তু আমাদের দাদু তো কিপটে, তাই একটার বেশি আনেনি। আরে ঠিক আছে, দোকানে আসিস। হ্যাঁ, আর একটা করে খাইয়ে দেবো, যা। কি মজা কি মজা। এসো এসো এসো, ঘরে এসো। বসো, ওই খাটটাতে বসো। এবার বলো কি বলতে এসেছো। আচ্ছা গোপাল, আমি গিন্নিকে নিয়ে তীর্থ করতেই যাব। সেটা খুব ভালো কথা। ভেবে দেখলাম ওই যেতে আসতে দিন 20 মতো লাগবে, তাই ওই কদিন তুমি যদি আমার যাবতীয় সঞ্চয় মানে ওই টাকা পয়সা, ওই সোনার দানা, এইগুলো সব যদি রেখে দাও তাহলে। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। কারণ ওই তোমার মতো সৎ আর ওই বিশ্বস্ত লোক এই কৃষ্ণনগরে আর কে আছে বলো? দেখো, রাখতে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার ঘরের অবস্থাটা একবার দেখো। একে খড়ের চাল, তাতে আবার এখানে ওখানে ফুটো। রাতের বেলা আমি আর আমার গিন্নি দুজনেই মরার মতো ঘুমোই। তা চোর টোর এসে যদি সব চুরি করে নিয়ে যায়। চোর? হ্যাঁ ভাই, চোর। তাই বলছি, এত বড় দায়িত্বটা তুমি আমার কাঁধে চাপিয়ে দিয়ে যেও না। তাহলে কি করি বলো তো? আমি বলি কি, তুমি একবার মহারাজকে গিয়ে বলতে পারো। তিনি যদি রাজি হন তাহলে আর চিন্তা কি। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, দেখছি। আমি তাহলে এখন আসি ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে ভোলা, রাজবাড়িতে কি ব্যাপার? কোনো মিষ্টির বরাত আছে বুঝি? না, মানে সেসব নয়। ওই আসলে আমি তো ওই তীর্থে যাব। ও, তীর্থ? কদিন ওই বাড়ি ফাঁকা থাকবে তো, তাই ওই আমার যাবতীয় সঞ্চয় ওই মহারাজের কাছে রেখে যাবার জন্য অনুরোধ করতে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রার সারা জীবনের সঞ্চয় তো অনেক। দেখো, অনুরোধ তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না। তাহলে কি করা যায় বলুন তো? এদিকে তীর্থে যাবে বলে আমার গিন্নি তো একেবারে ক্ষেপে উঠেছে। তুমি যদি আমার কাছে রেখে যেতে চাও তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি রাখবেন? কেন রাখবো না? আরে, আমার পাকা বাড়ি, তার উপর শক্তপোক্ত দরজা জানলা, চুরি ডাকাতির কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে রেখে যেতে পারো। যাক বাবা, ওই চিন্তা মুক্ত হলাম। হ্যাঁ, তোমাদের চিন্তা হরণ হওয়াই তো আমার ধর্ম। ভোলা, যাও এখন বাড়ি যাও। যবে মনে করবে আমার কাছে গচ্ছিত রেখে যেও। যাই, ওই এক্ষুনি বাড়িতে গিয়ে গিন্নিকে বলি তীর্থ করতে যেতে আমার আর কোনো বাধা নেই। হ্যাঁ। ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম রে আজ! ভোলা তার সারা জীবনের সঞ্চয় আমার কাছে গচ্ছিত রেখে তীর্থ করতে যাবে। হ্যাঁ, ভোলা কদিনের জন্য তীর্থ করতে যাবে অন্য কোনো দূর দেশে। হ্যাঁ, এরি, মন্ত্রী এমন নিজের মনে হাসছে কেন? এটা হয় পাগলামি নয় শয়তানি। আরে ও মন্ত্রী মশাই, এমন করে হাসছেন কেন? হাসছি তো বেশ করছি। তোমার অসুবিধা হলে কানে তুলো দিয়ে ঘোরো, চত্বর সব। হাসতে হাসতে হঠাৎ করে চটে উঠলো কেন? না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? কি বলবে বলো? বলছি যে ওই গিন্নি, ওই বাক্স প্যাটরা গুছিয়ে নাও। হ্যাঁ, গুছিয়ে নাও। বাক্স প্যাটরা গোছাবো মানে? আহা, তীর্থে যাব তো। হ্যাঁ, বলো কোথায় যাবে? পুরী না কাশী না? এর আগে কোনোদিন তো যাইনি, তাই পুরীই চলো, একসঙ্গে সমুদ্র আর জগন্নাথ দর্শন। তাহলে তাই চলো। হ্যাঁ,
চলো ভাবছি ওই পরশু দিনই আমরা যাত্রা শুরু করব। পরশু দিনই? এই তুমি না খুব ভালো, ময়দা মাখাই আছে, দাঁড়াও তোমার জন্য চট করে দুটো লুচি ভেজে নিয়ে আসি। এবার আমার সব সঞ্চয় ওই এক জায়গায় করে কালকের মধ্যেই মন্ত্রী মশাইয়ের বাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ, ওমা, এসব কি করছো? আহা, ওই গুনে গুনে রাখছি তো, কাল এই পোটলাটা ওই মন্ত্রী বাড়ি রেখে আসবো না। মন্ত্রীর বাড়ি? কেন? বারে বাহ, কটা দিন তো আমরা বাড়িতে থাকবো না, এসব তো একটা ভালো জায়গায় রেখে যেতে হবে নাকি? সে রাখো, ক্ষতি নেই, কিন্তু তাই বলে মন্ত্রীর বাড়ি? শুনেছি লোকটা নাকি ভালো নয়। না 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 না, সে তো জাল জট চুরি করে ওই রাজকোষ থেকে। হ্যাঁ, আমি সামান্য মানুষ, আমার সাথে এসব করবে না। কিন্তু যদি করে? দেখো, ওই যদির কথা ওই নদীতে থাক। হ্যাঁ, এখন আমায় ওই সবকিছু গুনে গুনে রাখতে দাও তো। আচ্ছা, তার আগে এই গরম গরম লুচি কটা খেয়ে নাও দেখি। রে, এই সকালবেলা পোটলা হাতে ভোলা চললো কোথায়? ভোলা, ও ভোলা, বলি ও ভোলা, সকালবেলা পোটলা হাতে চললে কোথায়? তোমার ঘরের চাল এই ফুটো বলেই তো আমার সঞ্চয় রাখতে চাইলে না ভাই, তাই আর কি করব, মন্ত্রী মশাই বাড়িতেই রাখতে চলেছি। কেন, আমি তো তোমায় মহারাজের কাছে রেখে আসতে বলেছিলাম। যাচ্ছিলাম তো, কিন্তু রাজবাড়িতে ঢোকার মুখে ওই মন্ত্রী মশাইয়ের সাথে দেখা। তিনি বললেন যে মহারাজ এসব ঝামেলা নিতে রাজি হবেন না, তাই বাধ্য হয়ে। বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ওই মন্ত্রীর কোনো চাল। কাল তাই নিজের মনে অমন করে হাসছিল। আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কাছে না রেখে তুমি বরং আরেকবার মহারাজের কাছে যাও। না ভাই, ওই তাতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, বুঝেছো? আসলে ওই কালই তো আমরা তীর্থযাত্রায় বেরোবো, আমার হাতে এখন অনেক কাজ, বুঝেছো? আমি আসি গোপাল, হ্যাঁ আমি আসি। জানি না মন্ত্রীর পাতা ফাঁদে ভোলা আবার পা দিয়ে বসলো কিনা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে ভোলা যে, এই যে, হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি, এই যে এই যে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার সারা জীবনের সঞ্চয়, দাও দাও। ওরে বাবা, এ তো বেশ ভারী। তা একটু ভারী তো হবেই। হ্যাঁ, টাকা পয়সার সাথে কিছু ওই গয়নাও আছে তো, একবার দেখে নেবেন। হ্যাঁ, একবার দেখে নেবেন। না না, দেখার কি আছে, তুমি যে অবস্থায় পুঁটলি দিয়ে গেলে তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবে। ভেতরে কি আছে তা জেনে আমার কি দরকার ভাই। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে তীর্থ করে এসো। যাও যাও, দুর্গা 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 দুর্গা। আহ, ভোলা বড় ভালো ছেলে, জানে না যে বাঘের মুখে মাংস রেখে গেল। আজ আজ 20 দিন হয়ে গেল ভোলা তীর্থ ভ্রমণে গেছে, কবে ফিরবে কে জানে। গোপাল, গোপাল, এই ও গোপাল, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে, গোপাল আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? সকালে, আজ সকালে ওই তীর্থ থেকে ফিরে এসেই মন্ত্রী মশাই বাড়ি আমার পুটলিটা আনতে গিয়েছিলাম, কিন্তু কি কিন্তু? কি সব বাজে বাজে কথা বলছো ভোলা? তুমি তুমি আবার কবে আমার কাছে টাকা পয়সা রেখে গিয়েছিলে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? কি পুরী যাবার আগের দিন আপনার কাছে রেখে গেলাম না? আপনি গাল ফুলিয়ে বললেন আমি যে অবস্থায় পুটলি দিয়ে যাচ্ছি তীর্থ থেকে ফিরে এসে সেই অবস্থাতেই ফেরত পাবো। আমি এসব কথা বলতেই পারি না। হ্যাঁ, আরে আপনি বলেছিলেন তো। তাই নাকি? তা
আমি যে তোমার কাছ থেকে পুঁটলি নিয়েছি এসব কথা বলেছি সেটা প্রমাণ করতে পারবে? সাক্ষী আছে কোনো? সাক্ষী? না, তা তো নেই। তাহলে মানে কেটে পড়ো। এভাবে আমার মানহানি করার চেষ্টা করলে পেয়াদা এনে তোমায় কারাগারে পুড়ে দেব। মনে রেখো, আমি এ রাজ্যের মন্ত্রী, আমার হাত কিন্তু অনেক লম্বা। যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সবই বুঝলাম, আর এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার এখন কি হবে গোপাল? হ্যাঁ, আমার এখন কি হবে? সর্বস্ব তো চলে গেল, দোকান খোলার মূলধনটাই তো আমার কাছে আর নেই। চলো তো আমার সঙ্গে। কোথায়? মহারাজের কাছে। ব্যাটাকে এমন চাল দিয়েছি যে ব্যাটা এখন কপাল চাপড়ে মরবে আর ভেউ ভেউ করে কাঁদবে। ও যে সব কিছু আমার কাছেই রেখে গেছে সেটা কোনো দিনও প্রমাণ করতে পারবে না। একেই বলে বুদ্ধির জোরে খাবলে খাওয়া। সবই তো শুনলাম ভোলা, কিন্তু তুমি যে মন্ত্রীর কাছেই সবকিছু রেখে গিয়েছিলে সেটা প্রমাণ করতে না পারলে আইনত আমি তো ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারি না। তাহলে কি হবে মহারাজ? কি হবে? আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। হাতে আর এমন কিছুই নেই যা দিয়ে দোকান খুলে সংসার চালাতে পারি। সে না হয় আমার কাছ থেকে কিছু ধার নিতে পারো। না মহারাজ, ধার দিতে হবে না। কেউ জানুক আর না জানুক, আমি তো পুরো ব্যাপারটা ভালো করেই জানি। তাই আমি ঠিক প্রমাণ করে ছাড়বো যে ওই মন্ত্রী বেটা চোর না সাধু। প্রমাণ করতে পারলে তো খুবই ভালো। আমি জানবে আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ মহারাজ, এসো আমার সঙ্গে। এতে হবে বলছো? হবে না মানে? হতেই হবে। আসলে মন্ত্রী মশাইয়ের মাথাটা শয়তানিতে ভরা হলেও ঘটে ঘিলু বলতে কিছু নেই। আমাদের পাতা ফাঁদে ধরা ওকে পড়তেই হবে। যাও, এখন দোকানে গিয়ে বসো, আমি একটু পরে ওখানে আসছি। তারপর শুরু হবে আসল খেলা। খেলা বন্ধ করে একবার আমার কাছে আয় দেখি। হ্যাঁ গোপাল দাদু, বলো। শোন, সেদিন একটা করে রসগোল্লা দিয়েছিলাম বলে আমায় কিপটে বলেছিলি, হ্যাঁ? কিন্তু একটা কাজ যদি করে দিতে পারিস, ভোলা দাদু তোদের গামলা গামলা রসগোল্লা খাওয়াবে। ওরে বাস, গামলা গামলা রসগোল্লা! বলো বলো বলো, কি করতে হবে? এখন থেকে মন্ত্রী মশাইয়ের ওপর দিনে রাতে নজরদারি চালাবি। বুঝতে পেরেছি, নজরদারি চালাবো আর তোমায় এসে খবর দেবো। আমি এখন ভোলা ময়রার দোকানে যাচ্ছি। তেমন কিছু বুঝলে ওখানে গিয়ে আমায় খবর দিবি। ঠিক আছে। এক ঝটকায় কত রোজগার! টাকা কড়িগুলো দিয়ে মনের সুখে খাবো দাবো আর গয়নাগুলো গিন্নিকে দেব। এতগুলো গয়না পেলে যা খুশি হবে না ও। যাই, একবার ভোলার দোকান থেকে ঘুরে আসি, দেখি সর্বশান্ত হয়ে ব্যাটা এখন কি করছে। দাদু দাদু, খবর আছে। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বলে ফেল। মন্ত্রী মশাই এখানে আসছে। খুব ভালো খবর এনেছিস। যা, আবার গিয়ে ওর বাড়ির ওপর নজর রাখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ভোলা, মন্ত্রী মশাইকে বোকা বানাতে কি বুদ্ধিটাই না বের করেছো তুমি, হ্যাঁ? আমাকে নিয়ে কি বলছে গোপাল? না, আজ থেকে শুনতে হচ্ছে। মন্ত্রী বেটার টাকা কড়ি গয়নাগাটির উপর খুব লোভ। তাকে নকল টাকা আর পয়সা দিয়ে খুব ঠকান ঠকিয়েছ, হ্যাঁ? এবার এই গয়না বেচতে গেলে কিংবা টাকা কড়ি দিয়ে কোনো কিছু কিনতে গেলে নকলের দায়ে হাজতবাস হবে ওর। সব জারি জুড়ি তখন ঘুরছে যাবে। আমার কাছে
বিনা পয়সায় মিষ্টি খাওয়ার ফল হাতে নাতে পাবে। হ্যাঁ, কি শুনছি নকুলের দায় আমাকে ফাঁসানোর চেষ্টা? না না, এক্ষুনি বাড়ি গিয়ে ওই পোঁটলা ফেলে দিতে হবে। দেখো মন্ত্রী ছুটলো বাড়ির দিকে। চলো ভোলা, মহারাজকে নিয়ে আমরাও তাড়াতাড়ি ওখানে যাই। এই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সব পুঁতে দিতে হবে। সেটা আর কি করে সম্ভব হবে মন্ত্রী মশাই? আপনি যে হাতে নাতে ধরা পড়ে গেছেন। মন্ত্রী, তুমি তুমি এত বড় ছেঁচড়! ওরে বাবা, ওরে বাবা! লক্ষ্মী, ওকে পালাতে দিও না, পাকড়াও করে সোজা নিয়ে যাও কারাগারে। সত্যি সত্যি গোপাল, এই যে আজ আজ তোমার বুদ্ধির জোরে আমার সব কিছু রক্ষা পেল। তার সঙ্গে আমার নাতিরাও আছে। ওরা যদি গুপ্তচরের কাজটা না করত, ওদের ওদের পেট পুরে রসগোল্লা খাওয়াবো। কি মজা, কি মজা! আর আমি কি বাদ যাব নাকি? কতদিন যে তোমার দোকানের রসগোল্লা খাইনি, তাই সকলে মিলে পেট পুরে রসগোল্লা। যাচ্ছে না, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। ও, যখন থেকে এসেছে তখন থেকেই দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি। আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার এক কঠিন ব্যায়াম হয়েছে। ব্যাস, তারপর থেকেই আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয় তখন না হয় তার উপশম ভাবা যাবে। এখন যখন কিছুই হয়নি তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয়, তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে, কে কতটা দুঃখ পাবে? না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ। আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। ও হো 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 হো, ও হো হো, মহারাজের মহারাজের কঠিন ব্যায়াম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? ও হো হো হো, কি মুশকিল! আরে এখন থেকে যে কান্নাকাটি জুড়ে দিল। আরে থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা। দুঃখ হলে কবিতা কি করে লিখবো? 3 দিন 2 রাত চলবে না আমার হাত। বাঁচা যাবে ওসব সাপ ব্যাং লিখে হবেটাই বা কি? মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করবো কি করে? না 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 না, মনের দুঃখে আমি কিন্তু পুজো অর্চনা ছেড়েই দেবো মহারাজ। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করব? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি সত্যি তেমন কোনো যোগ আছে কিনা। থাক থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি। আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না। তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না। বলো, আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ? দেখুন না, কিছু বলার আগেই কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি তম্বি সবই ফুট কাটা। না 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 না, চুপ সেই যাও আর ভেব সেই যাও। মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। না, এবার ঠেলা সামলাও। এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবও না। বটে,
আমি অসুস্থ হলে দুঃখ পাবে না? এত উদ্ধত্ত তোমার? সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে? না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার। আমার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি। ওহ, তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছো গোপাল। ওহ, গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যাবো না। কে আছো? আমাকে বাঁচাও। এত সহজ আমাকে নিয়ে যাওয়া? আমাকে ঠিক নিয়ে যাবে? ও মা, সত্যি সত্যি তো এগিয়ে আসছে। না না, এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবেন, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন। এই তো আমি বেঁচে আছি। তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে? আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা? এসব আবার কি বলছেন? ঠিক কি বলছি। আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল। কাল বললেন কঠিন ব্যামো, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন। কি হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? না, আপনার এলেম আছে বলতে হবে মহারাজ। না না গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকে দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ। আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে? আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে? আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলেই বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম? আমি তো ভালোর জন্যেই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল। মানে সোজা কথায় বলো, তুমি কি করবে? আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে। না পারছে কাশতে আর না পারছে হাসতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। ওহ, আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, টেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে।
মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে। ও, আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে? না না, তা কেন করবে মহারাজ? আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই টেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। ও, তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? এ আর নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার, তবে আপনার মন জয় করার জন্য আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই কি। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন, আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে, আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়েই তেমন কাজের কাজ হচ্ছে না। ব্যাস, তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবারে, ও একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি। কিচ্ছু সারবে না। ওরে বাবারে, এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে। এদিকে মহারাজের শরীর খারাপ আর তোমার কিনা মস্করা করা হচ্ছে। রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো। দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো, কোনো কিছুতেই গুঁড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নারী পরীক্ষা করি কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো সাঁট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে। এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে?
আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ। গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেয় করার মতলব। না না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা। তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না। তাহলে কি করি, কি করা যায়? বলি তখন থেকে কি অত কাটাছেড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না। তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ, আজ আবার মনে হচ্ছে দাদু দিদিমার এক চোট লেগেছে রে। দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস? কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে, যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুঁটে রান্না করে মরবো আর নাম কিনবে তোদের দাদু। না 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 না, সেটা আমরা হতে দেব না। রান্নাও তোমার, নামও তোমার। আরে বাবা, আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা। ব্যাস, তাহলে ওই কথাই থাকলো। তুমি শুধু এখন হাত খুলে রান্না করো গিন্নি, তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছো? গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা। কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে। হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারছেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে। তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন। আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। গিন্নি, যেমন যা রেঁধেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার? গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে জিভ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল। আর কি করবি বল? ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ, তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি। মহারাজের ভোজন বলে কথা, একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন, আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি।
উমা তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন, তখন আমিও না হয় বসে পড়ি। আরে 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 এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি? সে আবার কি আয়োজন? আমার জন্য সব? মহারাজ, আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো। স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ, খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেদেই ফেলেছি, তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে পড়বো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। একটু যে টেনে ঘুমোবো তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল। কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেবো। এ কি গোপাল, ও এখানে কি করছে? আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ? আমার গোপ? এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ? কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ? আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ওহ, ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবই করেছি। এবার মন্ত্রীকে না 50,000 বার অড্ডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয়, কে আছিস? ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ। তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন। এই, ব্যাপার কি বলো তো মন্ত্রী? সে তখন থেকে দেখছি তুমি খালি ফোপাচ্ছ আর চোখের জল মুচ্ছ। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন ধরেই এরকমই চলছে। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো। তার মানে? মানে আবার কি মহারাজ, কত লোকে কত কি নিয়ে আসে। মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে। তাই নাকি মন্ত্রী? ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে টাটকা না বাসি? ব্যথা আমার কেন হবে মহারাজ? বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তাই নাকি? তা নবাব এমন করেছেটা কি? কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে। তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে। না না, তাহলে মন্ত্রী মশাইয়ের মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। নবাবের প্রশংসা হচ্ছে, কিন্তু আমাদের মহারাজ কি পিছিয়ে আছে? ওখানে গিয়ে যেখানে যাচ্ছি, যাকে দেখছি সেই নবাবের প্রশংসা করছে। সে কি, নবাবের এত জনপ্রিয়তা? আহা, এই দেখো আবার ফোপাচ্ছে। ফোপানোরই তো কথা মহারাজ, সবাই তো এটাও বলছে আজ আরই কাল ভাব,
নবাবের নেই কো জবাব। আমার তো মনে হচ্ছে এখন এই কান্নাকাটি করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রীমশাই করছেন। কেন? আরে মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা বোঝো না সেটা নিয়ে মিছিমিছি ভেজর ভেজর করো না তো। সেটাই তো বলছি, ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রীমশাই। মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন আর শুনে লুচির মতো ফুলছেন। প্রশংসা শুনে ফুলছে তো নবাব, তাতে মহারাজের কি? বেশ, তাই না হয় ফুলছে, তবে ফোসকা তো মহারাজের গায়ে পড়ছে। আহ গোপাল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো। তাহলে একটু সবুর করুন মহারাজ, সবুরেই তো মেওয়া ফলে মহারাজ। এত কান্নাকাটি কি আর এমনি এমনি? মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল। এবারেই তো খুলবে আমার কপাল। নিন্দে কেটে এই ঘরে ঢুকলাম, কোথায় বউ এসে জল বাতাসা দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টাবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে। বলি, সেই কবে থেকে বলছি আমার রোগা রোগা হাতের জন্য এক কাছে মোটা মোটা চুড়ি গড়িয়ে দাও। তবু একবারের জন্যেও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে। দেবো বলেছি যখন ঠিকই দেব। এখন একটু টানাটানি চলছে বটে, তবে কয়েকদিন গেলেই দেখবে ঠিক সামলে নেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু মাল মশলা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। আমি যে কি পারি আর কি পারি না সেটা আর তুমি কি বুঝবে? দাঁড়াও, পুকুর কেটেছি, কান্নাকাটি করে তাতেও জল ভরেছি, এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো। টুকুস। এটা করে দেব, ওটা করে দেব বলে খালি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কেনার মতলব। প্রথম খুব ঠকেছি, হ্যাঁ, আর নয়, এবার তোমার সব ধাপ্পা আমি ধরে ফেলেছি। আরে বাহ, দারুণ একটা কথা বললে তো কিন্নি। আমি আবার কি বললাম? কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল না, বলো মিথ্যে প্রতিশ্রুতি। এবার এই প্রতিশ্রুতির কুমিরছানা দেখেই আমি মোহরের পড়া ছড়াবো কিন্নি, দেখে নিও। না না, আমি তো কিছুতেই ভাবতে পারছি না। ওহ, কার উপর ভরসা করব? সবাই তো কাঁচকলা দেখিয়ে দিল। কালে কালে যে কি দিন এলো কে জানে। আহ, সবই আমার কপাল কপাল। কোন দিনের কথা বলছেন মহারাজ? আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন? আরে কপাল ঠুকবো না তো কি, গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ? তা বুঝতেই যখন পেরেছো তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন? মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন। উঠবেন, বসবেন আর আমাকে খোঁচাবেন। কিন্তু গোপাল আবার কি করলো মহারাজ? গোপাল তো সাথেও নেই আর পাঁচেও নেই। সে কি, এটাও মেনে নিতে হবে? গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা। সে কি, আমি তো জানতাম কাঁচকলা। কিন্তু আমার যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ, তবু আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই। আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে? আগে তো তুমি কত সহজেই নিত্য নতুন উপায় বের করো, আর এখন উপায়ের কথা বললি হাঁপাস। গোপালের হাল খুবই খারাপ মহারাজ। না 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 না, তোমার এই অধঃপতন আর চোখে দেখা যায় না গোপাল। আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না। হাল ছেড়ে দেবেন মহারাজ, আর একটু ধৈর্য ধরলে হতো না? হতেও তো পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে। পারে বলছো? তেমন কোনো লক্ষণ আছে নাকি? কিচ্ছু নেই মহারাজ, আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ, মাথা অবধি পৌঁছাচ্ছেই না। তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে? করুন না মহারাজ, করুন, বেটাকে একেবারে না খাইয়ে মারুন। সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন, তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন। এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিলাম, তা পারলে কিছু করতে? ও, ব্যাপারটা তাহলে এই। গোপালও তো দেখছি হ্যাঁও করে না আর হুঁও করে না। আপনি তো জানেন মহারাজ, আমার কথা কম আর কাজ বেশি, তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব।
একেই বলে খালি কলসির আওয়াজ বেশি। তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান, আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মন্ত্রী, তুমি না হয় কিছু একটা করো। সে তো করবোই মহারাজ, মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, বেশ, তুমি কি করো এখন সেটাই দেখি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন। আর আমরাও আপনার ডাকে সাড়া দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে দিই। ছাই ঢালিস না হাতির মাথা? তোরা প্রতিবারেই আমাকে ঝোলাস। ও মা, কোথা থেকে ঝোলাই মন্ত্রী মশাই? ছাদ থেকে না ওই গাছ থেকে? না মানে সোজা ঝোলাই না উল্টো ঝোলাই? কাজটা ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব। কিন্তু কাজটা কি? সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে হবে 1 বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের 2 বছরের খাজনা মুকুব করে দেবেন। ও মা, তাই নাকি? সত্যি সত্যি মুকুব করে দেবেন? মহারাজ কি ভালো। ওরে বেকুব, মুকুব করবেন না ছাই, এটা তো কথার কথা, পরের কথা পরে। এখন তো হাতে মোহর এলো। ও বুঝেছি, তার সঙ্গে ওই মহারাজের নাম হলো। হ্যাঁ, যাক, অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি। নে, আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেল দেখি। তারপর লাভের গুড় আপনিও খাবেন আর আমরাও খাবো। যা, আগে কাজটা করে ফেল দেখি। মহারাজের ঘোষণাটা শুনলি? যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না। কিন্তু কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে? আর এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবোটা কি? ঠিক বলেছিস, ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত। কি রে? হ্যাঁ, মহারাজের মুখের কথাই শেষ কথা। হ্যাঁ, আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব, মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমরা তো যাবই, আর বাকিদেরও ডেকে নেবো। কি রে, সব শুনলি তো? মনে হচ্ছে বড় সড়ো একটা তোড়জোড় হচ্ছে। সবাই মিলে তো মহারাজের কাছে হেস্তনেস্ত করতে যাবে বলছে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো ফন্দি আটছে না তো? আমাদের এক্ষুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই চাল একমাত্র গোপাল দাদুই ধরতে পারবে। চল চল। মাঠের ধান সব তুলে ফেলেছি, ব্যাস আর চিন্তা নেই। ওরে বাবা, কত ধান! এই সব ধান বস্তায় ভরতে হবে? আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল। এটা তো এখন থেকেই টের পাচ্ছি। হ্যাঁ, একে খেটে খেটে আধখানা হয়ে গেছি, তার ওপর আবার এটা যদি তোমার আধখানা হয় তাহলে গোটা হলে কি হতো গিন্নি? এই ভালো হচ্ছে না, একদম আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না। হ্যাঁ, খোঁটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি? না না, গিন্নিকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিন্তু তোদের কি ব্যাপার বলতো? মন্ত্রী মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। হ্যাঁ, বলিস কি? মহারাজ এমন কথা বলেছেন? আমরা তো তাই শুনলাম, আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম। তবেই দেখো মহারাজ প্রজাদের কথা কত ভাবেন সেটা দেখো। সত্যি মহারাজের কোনো তুলনা হয় না। তবে কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে। ভালোই হবে, ভালোই, সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে। তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি। কিসের ভয় গো দাদু? খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয়? তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস। না না, মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রীমশাই যে এবার মহারাজকে বেশ বড় সড়ো বেকায়দায় ফেলবে দেখছি। কি বেকায়দা হবে দাদু? আসলে তোমার মনটাই এরকম, খালি খারাপ ভাবো।
না না দাদু দেখবে কিচ্ছু হবে না। ও দাদু গিয়ে সব সামলে দেবে। সামলে দিতে পারলেই ভালো, না হলে কিন্তু বেশ মুশকিল হবে বুঝলি। কি আবার হবে, প্রজাদের সামনে মহারাজের মাথা কাটা যাবে না। সবাই যখন যাচ্ছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কই মন্ত্রী, এখনো তো কেউ এসে পৌঁছলো না, আর কানেও তো কিছু আসছে না। কারা আসবে মহারাজ? আপনি কাদের কথা বলছেন? আর কানেই বা কি আসবে? আরে বাবা, প্রচারা এসে যদি কিছু নাই বললো, তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম? না না, তাদের আর আসার কি দরকার? নাম যা হবার সে তো এমনিই গম গম করবে। তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। তা করেছি বই কি, আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন। তার মানে মহারাজ ছেঁকা খাবেন নাকি? আহা, ছেঁকা কেন খাবে? প্রজারা একেবারে মহারাজের নামে ধন্য ধন্য করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে। আসবে বলছো? আসবে মানে এসে একেবারে হুড়োহুড়ি ফেলে দেবে। একেবারে হুড়োহুড়ি? এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে না তো? কি জানি বাবা, কি যে হবে। হবে আবার কি, একেবারে দফা রফা হবে। হ্যাঁ, তার মানে? এই রে, ভেবেছিলাম কায়দা করে এই তালে ফায়দা তুলে ফেলবো, কিন্তু পেট মোটা গোপাল তো অন্যরকম সুর টানছে। বাইরে যেন একটা শোরগোল হচ্ছে। মহারাজ, প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে, ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে। এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে। তবে কি ওরা আমার জয়গান করছে? এই মরেছে, প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো। বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো? প্রহরী, যাও যাও, ওদের প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তার আর কি দরকার মহারাজ, আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাই আবার হয় নাকি? আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে। চলো চলো দেখি। আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ? যাবে বই কি, আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করিতকর্মা হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে। ও, সবাই যে একেবারে দল বেঁধে এসেছো দেখছি। না এসে উপায় কি মহারাজ? যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না। না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি। কোন ঘোষণা? কিসের ঘোষণা? কেন, ওই যে 1 বছরে খাজনা দিলে পরের 2 বছরের খাজনা মুকুব করে দেওয়ার ঘোষণা। সেটা আবার আমি কখন করলাম? সে কি, মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমনই ইচ্ছা। বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি আবার এমন কথা কখন বললাম? না মানে বলেননি, তবে বলবেন বলবেন করছিলেন কি না, আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম। বটে, আজকাল মনের কথা পড়ে ফেলছো দেখছি, কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করব শুনি? এবার যে দেখছি প্রজাদের সামনে আমার কান কাটা যাবে। তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে। মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি, তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নয় মহারাজ ভাবুন, তারপর নয় আমরা আবার আসবো। আহা হা, যাচ্ছ কোথায়? থামো থামো। আর থেমে কি হবে? মহারাজ না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি, কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে। আবার কি ভাবলাম আমি? একবার এখানে এসে পড়লে একেবারে রাজকীয় পেট পুজোর ব্যবস্থা আছে তো। তার মানে? মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছেন। সুলভ আহার সেটা আবার কি? মাত্র 2 আনা দিলেই পর্যাপ্ত জলখাবার পাওয়া যাবে। এসব কি বলছো গোপাল? যা যা বলছি ঠিকই বলছি মহারাজ। তাহলে তো আমরা এক্ষুনি যোগাযোগ করব। গোপালের এক ইশারায় খাবারও চলে এলো। দেখেছেন মহারাজ, গোপাল তলে তলে কি কল খাটিয়েছে। তাই তো দেখছি। এসব কি হচ্ছে বলো তো গোপাল? এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ।
তবে এখানেই শেষ নয়, একটু সবুর করলে মাত্র 4 আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো। মহারাজ সেই ব্যবস্থাও করেছেন। বলো কি, এ তো দারুণ ব্যাপার। না না, আমরা শুধু খাবো না, সঙ্গে আরো সবাইকে ডেকে আনবো। তাই করো তাহলে। সত্যি মহারাজের তুলনা হয় না। আমরা আবার খাবো। দেখুন মহারাজ, প্রজারা এখনই কেমন আপনার জয়গান করছে। সে না হয় করছে, কিন্তু এসব কি হচ্ছে? আর একটু ধৈর্য ধরুন মহারাজ, সব দেখতে পাবেন। এবার শোনো, এবার মাত্র 4 আনা খরচ করলেই মোটা দুপুরের খাবার। তাই এসো, বসো আর খেয়ে নাও। মাত্র 4 আনায় খাওয়াচ্ছ? এই গোপাল, গোপাল এসব কি শুরু করলে বলো তো তুমি? বুঝেছেন মহারাজ, এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা। গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে। তাই তো দেখছি, এইভাবে চললে যে কোষাগার ফাঁকা হয়ে যাবে। জয় মহারাজের জয়। শুনুন মহারাজ, শুনুন, সবাই কেমন আপনার জয়গান করছে। সে তো করছে, কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সেসব নিয়ে ভাববেন না মহারাজ, তবে এই সুযোগে আরেকটা ঘোষণা করে দিতে হবে। আবার কি ঘোষণা? দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই, তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনামূল্যে। ওহ, মহারাজের তুলনা হয় না। এমন সুযোগ ছাড়া যাবে না। অত লোভ করো না, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর নয়, চলো। তোমার না পোষালে তুমি চলে যাও, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না। বেশ, থাকো তোমরা, তাহলে আমি চললাম। কি বলছো বলো তো গোপাল, তুমি কি এবার আমাকে পথে বসাবে? মহারাজ, এক্ষুনি গোপালকে আটকান, না হলে আমাদের বাটি হাতে ঘুরতে হবে। মহারাজের কোনো তুলনাই হয় না। এমন মহারাজ আর কোথাও আছে? শুনুন মহারাজ, শুনুন, সবাই কেমন আপনার নাম করছে। না, আমি বরং ওদিকে গিয়ে শরবত আর মিষ্টির ব্যবস্থাটা করে ফেলি। গোপাল যে আমার নাম বাড়াতে গিয়ে আমার এমন সর্বনাশ করবে, সেটা আমি আগে ভাবিনি। ভাবুন মহারাজ, ভাবুন, এর থেকে খাজনা মুকুব করাই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন। ও বেটেটা যে মনে মনে কি প্যাঁচ কষেছে কে জানে। এই তো সবাই আছে দেখছি, তাহলে মিষ্টি আর শরবতটা এখনই দিয়ে দিই নাকি? আরে সেটা খাবো বলেই তো অপেক্ষা করছি। পেটে আর তেমন জায়গা নেই, তবে বিনা পয়সায় যখন পাচ্ছি তখন খাবো না কেন? তাই তো মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন, তখন না খেয়ে যাবেনই বা কেন? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে গোপাল। এইভাবে চললে যে কোষাগারে ঝাড় দিয়েও কিছু পাওয়া যাবে না। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার নাম কেনার জন্যে এরকম একটু আধটু খরচ যে করতেই হবে মহারাজ। আমার ঘাট হয়েছে, যা হয়েছে খুব হয়েছে। আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। যা হবার তাই এমনি হবে, কোনো ফাটকাবাজির দরকার হবে না। এই তো আপনি কেমন সার কথাটা বুঝে গেছেন। তবে এবার দেখুন আপনার কোষাগার আবার কেমন ভরে যায়। কেন, তুমি কি জাদু জানো নাকি গোপাল, যে ফুস মন্তর করে কোষাগার ভরিয়ে ফেলবে? সেটা নিজের চোখেই দেখুন তাহলে। ওরে বাবা, পেটে কি লাগছে? ওরে এক্ষুনি পেট খালি করতে হবে বলে মনে হচ্ছে। বাবা, ওরে বাবা রে, কেমন গুগুর করছে। এক্ষুনি বড় বাইরে না গেলে যে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। বাবাকে কি দরজা তো বন্ধ, এক্ষুনি আমাকে তো বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ও পাচ্ছি না। আরে গোপাল যে দরজা আগলে দাঁড়িয়ে আছে, যাবো কি করে? কিন্তু বড় বাইরে যেতে গেলে 2টো করে যে সোনার মোহর দিতে হবে। সে আবার কি গো, এ কেমন কথা? এটাই তো কথা, মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে, কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে। কি আর করা যাবে, এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ সারতে হবে। এই দেখুন মহারাজ, যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। সত্যি গোপাল, খেল একখানা দেখালে বটে, কিন্তু এসব করলে কি করে বলো তো? লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম, আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে।
সে না হয় ভাবে, কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা। সেটা শরবতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ। বুদ্ধি বটে তোমার। তোমার কায়দায় আমার নামও হলো, আবার কোষাগারও ভরে গেল। সত্যি তোমার তুলনা নেই। দেখো মন্ত্রী, দেখো, দেখে অন্তত কিছু শেখো। ওহ, পেট মোটা গোপাল এবারেও বাজিমাত করে দিল। গিন্নি জ্বালায় একদণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে দূর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? এই দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয়, সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারে বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়, কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার। না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও। জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছ, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রী মশাই যাচ্ছেন। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? এই যে আমি মন্ত্রী মশাই। ও পুটির বাবা, তুমি বলো কি চাই? আগে বড় বিপদে পড়েছি মন্ত্রী মশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেব। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁটির বাবা। তাহলে আমার লাভ কি হবে? না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রী মশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা? হ্যাঁ মন্ত্রী মশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রী মশাই?
এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন, আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। তাহলে বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। এসব পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে। ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি? জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রীমশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই, তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই। মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছে। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়। ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে। তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রীমশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই যে পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাস মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে, পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে।
গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুটির বাবা ওরকম মানুষই নয়। আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই। না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ, গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল, তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দেখ, গোপাল দাদু আসছে। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবারে, গোপাল দাদু ভয় পেয়েছে, গোপাল দাদু ভয় পেয়েছে। কি মজা, কি মজা। তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ, কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ, এই রে, দাদু রাগ করেছে। আর হবে না দাদু, সত্যি বলছি, আর হবে না। এই গুলটে তুই ঘুমাচ্ছে না দাদুর কাছে? এ দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করবো না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বট কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে। জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? উফ, এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা, তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি, ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ, অপদার্থের দল। চুপচাপ নিজের কাজ কর, আমি চললাম। যা ন্যাপলা, গুলটে, পুটি, এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন,
তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ 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 তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর, অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন। বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা। এটা রাখো পুটির বাবা, এটা হলো ক্ষতিপূরণের টাকা। আর বাকি 5 মোহর থাক আমার কাছে, একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে, আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে, সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয় ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ, এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব। আমার 10 মোহরও যে ভেসে যাবে। মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার পুকুর, এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে এই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ বাহ বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে। আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ, গোপাল, তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমি ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে, যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না না গোপাল, এ কিন্তু তুমি
ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রীমশাই। কি মন্ত্রীমশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আমি আসলে। মন্ত্রী, তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুঁটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুঁটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা। তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী, তুমি এই সব করেছো? মহারাজ, মন্ত্রীমশাই কি এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না 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 না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না 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 না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে, ও ও ও, এই প্রথম দেখলাম একটা কুমির জলে ডুবে যাচ্ছে। ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম। উজির, রাজ্যের এই কি হাল? কেন কেন জাহাপানা, সবই তো ঠিকই আছে। তোমার চোখে কি কিছুই পড়ছে না? তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? জাহাপানা, এখনো পর্যন্ত তো বেঠিক কিছু চোখে পড়েনি, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই কিছু বেঠিক আছে, কিন্তু সেটা কি এখনো আমার চোখে পড়েনি। চোখ থাকতে অন্ধ। গাওয়ান, গাড়ি থামাও। তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি বেঠিক। এই যে এইগুলো তোমার নজরে পড়েনি উজির? পথে যেতে আসতে এই ঝোপঝাড় জঙ্গল তোমার চোখে পড়েনি, তাই না? রাস্তাঘাট নোংরা। আমার রাজ্যের সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের মাইনে দিয়ে রাখা কেন বলতে পারো? মানে মানে থামো। আমার মহল যেমন প্রতিদিন সাফ থাকে, তেমনি আমার রাজ্যের প্রতিটি অঞ্চল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি আজকের পর থেকে আমার রাজ্যের কোনো অংশে যেন ময়লা না দেখি। কথাটা মনে রেখো। গাওয়ান, গাড়ি চালাও। কিরে, কোদাল ঝুড়ি ঝাঁটা নিয়ে 7 সকালে চললি কোথায়? পাঠশালায় গো দাদু। পাঠশালায়? তো বই খাতা কোথায় রে? আজ পড়াশোনা হবে না গো গোপাল দাদু। আজ পণ্ডিত মশাই আমাদের নিয়ে জঙ্গল সাফাই অভিযান করবেন। পণ্ডিত মশাই বলেছেন আশেপাশে জঙ্গল বেড়ে গেলে মশা মাছি নানান পোকামাকড় জন্মাবে, আর তাতে রোগ ব্যাধিও বাড়বে। বাহ, খুব ভালো খুব ভালো। খুব মন দিয়ে জঙ্গল সাফ করবি, কেমন?
তা শুধু কি তোদের পাঠশালার আশেপাশে জঙ্গল আবর্জনা সাফাই করবি? না গো গোপাল দাদু, আমরা আমাদের আশপাশের সব জায়গার জঞ্জাল আবর্জনা সাফাই করব। যেখানে জঙ্গল জঞ্জাল আবর্জনা দেখব সেখানেই সাফাই করব। পণ্ডিত মশাই বলেছেন ভালো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই। তোদের গুরুমশাই উচিত কথা বলেছেন। এইরকম সবাই যদি ভাবতো তবে দেশটা সোনার হয়ে যেত, বুঝলি? যা তাড়াতাড়ি যা, কাজে লেগে যা, মন দিয়ে কাজ কর। পরে তোদের কাছে গল্প শুনবো, কেমন? চলি গো গোপাল দাদু। আয় বাবারা, সাবধানে করবি। ওই তো সবাই এসে গেছে। শোনো সবাই, আমরা আজ আমাদের রাজ্যটাকে পরিষ্কার করব। যেমন আমরা প্রতিদিন আমাদের দেহটাকে পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের রাজ্যটাকেও পরিষ্কার রাখবো। ঠিক বলেছি না পণ্ডিত মশাই? ঠিক বলেছিস। মাসের একটা দিন নিয়ম করে এই সাফাই অভিযান চলবে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করব। কিরে, সবাই তৈরি তো? হ্যাঁ পণ্ডিত মশাই। মশা মাছি পোকামাকড়ের হাত থেকে নিজেদের রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে। রাজ্যটাকে সুন্দর রাখতে হবে। তাহলে শুরু করি সাফাই অভিযান। শুরু করার আগে ওইখানে সাদা কাপড় রাখা আছে, সব যে যার নাকে মুখে বেঁধে নাও। নিজের সুরক্ষা সবার আগে। কি খবর উজির? সাফাই অভিযান চলছে তো? হুজুর, হুজুর গোটা মুর্শিদাবাদে কোথাও একটুও জঞ্জাল দেখতে পাবেন না। সব জায়গা একেবারে ঝকঝক ঝকঝক করছে। বাহ, কি বাত! এখন তোমার কেমন লাগছে উজির? খুব ভালো জাহাপানা। দেখছো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও কত ভালো থাকে। এবার থেকে আর ভুল হবে না জাহাপানা। খুশি হলাম উজির। একটা কথা ভাবছি উজির। বলুন 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 জাহাপানা বলুন। মুর্শিদাবাদ তো হলো, কিন্তু আমার সাম্রাজ্যের বাকি রাজ্যের কি অবস্থা কে জানে? কি বিষয় দুশ্চিন্তা করছেন? জঞ্জাল সাফাইয়ের বিষয়। আমি চাই আমার সাম্রাজ্যের সব রাজ্যে মুর্শিদাবাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো উজির, প্রতিটি রাজ্যের দূত পাঠাও। আমি 7 দিন সময় দেবো। আমার সাম্রাজ্যে প্রতিটি রাজ্য ঝকঝকে পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখবো। খুব ভালো হবে জাহাপানা। আমার বিচারে যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে পুরস্কার দেওয়া হবে। আর যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যাও। যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ। নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই মরেছে হঠাৎ। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সব সময় গোপালের খালি চিমটি কাটা স্বভাব। বলি, চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার। গোপাল, তুমি থামবে? আমি বলে মরছি নিজের জ্বালায়, আর তোমরা এখন ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার কি ফতোয়া দেবে কে জানে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দূতকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকেই শুনি সব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। প্রহরী, ডাকো তো দূতকে, শুনি নবাব কি বলতে চান। এই নবাবে দূত এলেই না কেমন ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন যে কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে সুযোগ বুঝে তুলে দিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ। নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, বলো 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 শুনি। মহারাজ নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে। 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেওয়া হবে। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বাহ, এই তো সুযোগ। কোনো রকমে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো উদ্যোগ। কি বলো গোপাল? মহারাজ, পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি মন্ত্রী, আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে, কিন্তু 7 দিনটা যে খুব কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই।
পাচ্ছি পুরস্কার। এবার তোমার ধোঁতা মুখ ভোঁতা হবে গোপাল। কি মন্ত্রী, কি ভাবছো? কোমর বেঁধে লাগো সবাই মিলে। আরে আমাদের রাজ্যকে তো পুরস্কার পেতেই হবে নাকি? মন্ত্রীমশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ বাহ, এই তো যাই, আমাদের তো পুরস্কার পেতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রীমশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করা। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ বলো বলো বলো, শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে, তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ, 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ঝকঝক করবে একেবারে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে ঢেড়া পেটাই। দেখাচ্ছি তোমাকে গোপাল। কিরে, আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু খুব ভালো হয়েছে গো, আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগলো বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না, তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন, যার বাড়ির ধার ঝকঝক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবেন। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে, মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঢেড়া পিটিয়ে গেল। কিছু একটা ব্যাপার আছে। ও দাদু, বলো না গো। শোন তবে, নবাব বাহাদুর ঘোষণা করেছেন, যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আর আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান, সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ, খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ওনার ভাবগতিক কিন্তু আমার ভালো লাগেনি। নবাব বাহাদুর আসছেন, আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুন। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন বললে তেমনই হবে। আজ থেকে নজরে রাখবো। ঠিক আছে, তবে যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই উল্টে, ওইদিকে তো বটা ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন বটা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধেবেলায় শুয়ে আছো যে বড়? বলি শরীর টরীর খারাপ হলো নাকি? না গিন্নি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে জুটলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাবনার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিন্নি। কাকে নিয়ে গো? আবার কে? মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই হলো 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকেই সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো
যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে, এক ঢিলে দুই পাখি। কিরকম? গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। এ আর কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই বিটলে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। ও গোপাল দাদু, গোপাল দাদু! তোদের কথাই ভাবছিলাম। কই গো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখলি আর কি শুনলি? দাদু, মন্ত্রী মশাই বটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে। গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু, মন্ত্রী মশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও ওড়ো, লাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে, এই নে। বাবারা, পেট ভরে খা, পেট ভরে খা। এই যে মন্ত্রী, সাফাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি, একই তব লীলা। অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মহারাজ, মন্ত্রী মশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখে মনে বিস্তর ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্মটি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। এই থামো থামো, কোদা বাংলায় কথা বলো তো, নইলে একেবারে বরখাস্ত করবো। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? গোপাল, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের ফতেয়া দিয়ে গেছেন, আর এখানে আমার মন্ত্রী আচমকা শুদ্ধ ভাষায় কথা বলে সভা শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো। মহারাজ, প্রজারা জঞ্জাল ফেলবে কোথায় সেটা বুঝতে পারছে না। সবাই তো বলেই খালাস, কিন্তু বাড়ির জঞ্জাল কোথায় ফেলবে? কোথায় ফেলবে সেটা তুমিই বলো। আমাদের রাজ্যের যে বড় মাঠটা আছে সেখানে যদি জঞ্জাল ফেলার ব্যবস্থা করা যায় তবে কেমন হয় মহারাজ? ওখানে লোকালয় নেই। বাহ বাহ, মন্দ বলনি তো। না 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 না,
তুমি সত্যিই নিজেকে শুদ্ধ করেছো। আজ বলতে দ্বিধা নেই যে তুমি কিন্তু যোগ্য মন্ত্রী। ধন্যবাদ মহারাজ, আমি সবসময় রাজ্যের কথাই চিন্তা করি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিলাম। তুমি আমার প্রাসাদের জঞ্জাল সাফাইয়ের কাজটা তদারকি করো। এই রে, যদি এখানে আটকে পড়ি তাহলে ওদিকটা তো গুলিয়ে গুলে মাছ হয়ে যাবে। গোপালকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। মানে মহারাজ, আমি তো পুরো রাজ্যটার সাফাই নিয়ে দেখছি, তাই আপনি বরং প্রাসাদ পরিষ্কার করার কাজটা গোপালকেই দিন। বাহ বাহ বাহ, এটাও তো ভালো বলেছো, উত্তম বলেছো, উপযুক্ত মন্ত্রীর মতো কথা বলেছো। আজ সত্যি তুমি শুদ্ধ হয়েছো। গোপাল, তাহলে তুমি প্রাসাদে দায়িত্ব নিচ্ছ তো? যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে চাইছো। ওদিকে বানর সেনা রয়েছে, তাকে সামলাও মন্ত্রী মশাই। বাহ, খুব ভালো। দেখবি একটুও জঞ্জাল যেন না থাকে। একটু জঞ্জাল থাকবে না দাদু। শোন, আমাকে মহারাজ দায়িত্ব দিয়েছেন রাজবাড়ি পরিষ্কার রাখার। আমি রাজবাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, এদিকের কাজ যেন ঠিকঠাক হয়। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদু। সেনাপতি, দেখো রাজবাড়ির নতুন ঝাড়ুদারকে। ছিল ভাঁড় আর হলো ঝাড়ুদার। প্রণাম মন্ত্রী মশাই, আপনার আজ্ঞা নিয়ে তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, মানে ঠিক করে কাজটা করো। আমি আর সেনাপতি বাইরেটা দেখছি। আপনি নিশ্চিন্তে বাইরে সাফাই অভিযান দেখতে থাকুন, আমি এখানে সব ঝেঁটিয়ে সাফ করে দেব। কথা দিলাম, একটু জঞ্জালও রাখবো না। এই চলো সাফাই শুরু করি। কোথা থেকে শুরু করব বলো তো গোপাল দাদা? বাইরে থেকে শুরু কর, আমি রানীমার সাথে একটু কথা বলে আসি। রানীমার সাথে খুব দরকারি কথা আছে। ওহ, আমি ভাবতেও পারছি না যে তুমি উপস্থিত থাকতে এই ঘটনা ঘটে কি করে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, আমার মনে হচ্ছে। তাহলে কি ওই জিনিসটার হাত পা গজালো? কি হলো মহারাজ? কাল নবাব বাহাদুর আসবে, আর আজ মহারানীর হীরের 7 নড়ি হার পাওয়া যাচ্ছে না। সে কি, কে চুরি করলো? সেটা যদি জানতে পারতাম তাহলে তো কান ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। হাটটা চুরি হয়নি মহারাজ। তাহলে জঞ্জালের সাথে ওই হাটটা জঞ্জাল ফেলার মাঠে চলে গেছে। সে কি, ওই দামি হার জঞ্জালে চলে গেল? ও, নবাব বাহাদুর চলে গেলে ওই হার জঞ্জাল থেকে এনে দিতে হবে। ব্যাস তাই করব মহারাজ, শুধু কালকের দিনটা যেতে দিন। দেখলেন তো মহারাজ, কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, আপনি এত ভালোবাসেন। এই তুমি আর কাটা খায়ে নুনের ছিটে দিও না তো। আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। চল চল ঘটা, তাড়াতাড়ি জঞ্জালগুলো গোপালের উঠোনে ফেলে দিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি থেকে কোদালটা নামা। ওরে থাম, মারবি নাকি? মারবো কেন, কি মুশকিল? আপনি এই জঞ্জালের মধ্যে কি করছেন? জঞ্জালের গন্ধ শুকছেন নাকি? থাম, এমন কথা শোনাবো যে তোরা লাফ দিয়ে উঠবি। শোন, এই জঞ্জালের মধ্যে রানীমার 7 নড়ি হাটটা চলে এসেছে। এই হাটটা পেলে আর রাজামশাইয়ের পুরস্কারের কোনো প্রয়োজন নেই। হার বেচে যা টাকা পাবো তা আমরা 3 জনে ভাগ করে নেব। বলেন কি, তাহলে জঞ্জালে নামি? সারা রাত ওই জঞ্জাল কেটে হার বার করবই করব। বাহ কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে এসে ভীষণ খুশি হয়েছি। কি উজির? হ্যাঁ জাহাপানা, সেরা রাজ্য হিসেবে তোমার হাতেই আমি পুরস্কার তুলে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কই তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ তাই তো গোপাল, মন্ত্রী কোথা? উনি ছাইগাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত মহারাজ। কি হেয়ালি করছো গোপাল? চলুন নিয়ে যাচ্ছি, যেতে যেতে সব বলছি। আরে বেরিয়ে এসো মন্ত্রী। 7 নড়ি হার ওই জঞ্জালে নেই।
হীরের সাতনরি হার নাকি জঞ্জালে থাকবে। বলিহারি বুদ্ধি আপনার মন্ত্রীমশাই। ওটা নাটক ছিল, রাজামশাইও জানতেন না। আমি রানীমার সাথে যুক্তি করে এই নাটকটা করেছি। হারটা রানীমার কাছে ছিল, আছে, থাকবে। বুদ্ধি বটে তোমার গোপাল। রাজ্যের সবচেয়ে নোংরা জিনিসটাকে জঞ্জালের স্তূপে রেখে আসল পুরস্কারটা তুমি জিতে নিলে। ও মন্ত্রী, মন্ত্রী, এবার তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে এসো। কৃষ্ণনগরে আসল রত্ন তো গোপাল। আজ সকলের সঙ্গে আমিও বলি, জয় গোপালের জয়।